ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। আমাদের আজকে বিশেষ একজন অতিথি আছে, মুজদে বিন তারেক, সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন। প্লিজ তারেক ভাই চলে আসবেন। অনেকদিন পর এই জন্য সামির জায়গাটা আমি খালি করে দিয়েছি আপনার জন্য। কিন্তু আরো অনেক কথা বলবো, এই প্রীতি ম্যাচটা নিয়ে কথা বলবো, সাথে আরো অনেক বিষয় আছে। তার আগে একটা প্রতিবেদন দেখে আসবো আমরা। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বিভিন্ন দোকান বরাদ্দে অনিয়মে ক্ষুব্ধ যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কোটি টাকা রাজস্ব হারানো বন্ধ করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। দোকান ভাড়া থেকে অর্জিত অর্থ দিয়ে ফেডারেশনগুলোর অর্থের অভাব যেমন দূর করা সম্ভব, তেমনি আরও বেশি খেলার আয়োজন সম্ভব বলে বিশ্বাস আসিফ মাহমুদের। এনএসসির দোকান ভাড়া অনিয়ম নিয়ে যমুনা টিভিতে প্রচারিত প্রতিবেদন দৃষ্টিগোচর হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ক্রীড়া উপদেষ্টা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের 296টি দোকানসহ ঢাকার বিভিন্ন স্টেডিয়ামের 1074টি দোকান থেকে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। টাকার অঙ্কে বছরে সেটি শত কোটি। জাতীয় ক্রীড়া পরিষদ ও দোকান মালিক পক্ষের যোগসাজশেই ঘটছে এমন ঘটনা। এনএসসি প্রতি বর্গফুটের ভাড়া মাত্র 26 টাকা 70 পয়সা নির্ধারণ করে দেয়ায় ফায়দা নিচ্ছে দোকান মালিকরা। এ নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর তা নজরে আসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। আপনাদের কল্যাণেই জানতে পেরেছি যে সেখানে 26 টাকা এবং 22 টাকা বর্গফুট, যেটা আসলে ঢাকার কোনো স্ট্যান্ডার্ডের সাথেই যায় না। পূর্বের দুর্নীতির অভিযোগগুলোকে খতিয়ে না দেখতে পারি, পূর্বের দুর্নীতিগুলোকে সামনে না আনতে পারি, তাহলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে করার যেই প্রত্যয়টা আছে আমাদের, সেটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। স্টেডিয়াম মার্কেট নিয়ে অনিয়ম বন্ধে তাৎক্ষণিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদ সচিবকে অবহিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। দোকানের ভাড়া নতুন করে নির্ধারণ করারও নির্দেশ দেন তিনি। সেদিনই তাৎক্ষণিক বলেছিলাম যে এটাকে আবার রিভিউ করা এবং বাস্তবতার প্রেক্ষিতে বর্তমানে যেই স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিয়ে আসা। শুধু দোকানের বিষয়ে না, মন্ত্রণালয়ের তো প্রত্যেকটা জায়গাতেই এরকম গ্যাপ আছে, ছিল, আপনারা বিভিন্ন সময় রিপোর্ট করেছেন, সেগুলো নিয়ে আমরা কাজ করব। বিভিন্ন স্টেডিয়ামের 1074টি দোকানের সঠিক ভাড়া উত্তোলন করতে পারলে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খরচের যোগান মেটাতে পারবে সরকার, এমনটাই মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই আয়ের অর্থটা আমরা আমাদের ফেডারেশন, অনেকগুলো ফেডারেশনের অর্থের কারণে, কারণ সব স্পোর্টসে তো সবাই স্পন্সর করে না, অর্থের কারণে অনেকগুলো ফেডারেশনের কার্যক্রম স্থবির হয়ে আছে, অনেকগুলো স্পোর্টস এক ধরনের চলছেই না, তো সেখানে যেন আমরা ইনভেস্ট করতে পারি। পাশাপাশি ক্রীড়া ফেডারেশনগুলো ঢেলে সাজানোর ইঙ্গিতও দেন তিনি। আপনি যদি বলেন এনএসসিতে প্রবলেম, আমি আপনাকে উল্টো প্রশ্ন করতে পারি কোথায় প্রবলেম নেই। মুজদে বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার একটু দোকান বরাদ্দ, যেহেতু একটি ইন্টারেস্টিং টপিক, আমি বারবার আসলে এই দিকে আসতে চাচ্ছি। প্রথমে কোনো টপিকে যাওয়ার আগে যে এই সব ব্যাপার কেন হলো, কি হলো, এগুলো জানার আগে আমি জিজ্ঞেস করব যে এই যে কোনো একটা ক্রীড়া মন্ত্রণালয়ের উপরে আমরা কোনো রিপোর্ট করেছি, গণমাধ্যমে রিপোর্ট হয়েছে এবং ক্রীড়া মন্ত্রণালয় একদম ইনস্ট্যান্ট সেটার ফিডব্যাক দিয়েছে বা সেটার জন্য কি করা উচিত স্টেপস নিয়েছে, এরকম কি কখনো হয়েছে কিনা? আপনি দীর্ঘদিন ধরে ফুটবল বিট করছেন বা এই সব স্টেডিয়ামের আশেপাশের বিভিন্ন প্রতিবেদন করছেন, কখনো কি এরকম দেখেছেন কিনা? অবশ্যই না। এইরকম তাৎক্ষণিক প্রতিক্রিয়া যদি বলি, এটা আমরা এর আগে কিন্তু কখনো এইভাবে দেখিনি। এবং এই স্টেডিয়াম মার্কেট নিয়ে না হলেও আমি নিজেও এর আগে দুবার রিপোর্ট করেছি এবং আমি কম বেশি অন্যান্য আপনি নিউজ প্রিন্ট বলেন বা টেলিভিশনে আমি জানি অসংখ্যবার রিপোর্ট হয়েছে, কিন্তু কখনোই এটার কোনো আপডেট আমরা দেখিনি। মানে এত তাৎক্ষণিক তো নাই, আমরা দীর্ঘমেয়াদেও কোনো এটার পরিবর্তন বা এটার ফিডব্যাক আমরা আসলে দেখিনি। যে নতুন বাংলাদেশ এবং যারা সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ, তিনি এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন, এই মুহূর্তে উপদেষ্টা হিসেবে আছেন। রিপোর্টটি তিনি নিজেই বললেন যে তার চোখে পড়েছে এবং ইনস্ট্যান্ট তিনি সচিবকে ডেকেছেন বিষয়টা নিয়ে এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্নও করেছেন যে শুধু এনএসসি না, আসলে সরকারের কোন ডিপার্টমেন্টটা এখন ঠিক আছে। কারণ আমরা জানি যে 15 বছর বাংলাদেশের যে এর আগের সরকারের আমলে যে সময়টা গিয়েছে, সেখানে অনেক দুর্নীতি বা অনিয়মটাই অনেক বেশি, এবং যেটার বিরুদ্ধে আসলে আন্দোলনটা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই জায়গাটায় এখন এই যে তরুণদের বা একটা মিশ্র উপদেষ্টা যারা আছেন, প্রধান উপদেষ্টার দায়িত্বে বা অধীনে আমরা যদি বলি যে
এখন অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে আমাদেরকে অবশ্যই আশা দেখাচ্ছে, এবং ক্রীড়াঙ্গনে মানুষরা হয়তো এরকম একটা ফিডব্যাকের প্রত্যাশায় ছিলেন। আমি বলবো যে এতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ বা ক্রীড়াঙ্গনে যারা দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, জি। তারা একটু সজাগ হবেন, তারা নিজেদেরকে বদলানোর চেষ্টা করবেন। আরেকটা এন্ড থেকে অবশ্যই সেটা খুবই কাজে দেবে, সেটা হচ্ছে আমাদের মতো যারা ক্রীড়া সাংবাদিক আছেন তারা আরও অনেক বেশি উৎসাহিত হবেন। কারণ এর আগে একই বিষয় নিয়ে অনেক রিপোর্ট হওয়ার পরও যেহেতু কোনো গুণগত কোনো পরিবর্তন আসেনি, এবার যখন হচ্ছে গণমাধ্যম কর্মী, বিশেষ করে স্পোর্টস গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু অনেক বেশি উৎসাহী হবেন, এবং ক্রীড়াঙ্গনের অন্যান্য যেসব অনিয়ম জায়গাগুলো আছে সেগুলো চিহ্নিত হবে, নিউজ হবে এবং পরিবর্তন আসবে। একটু ইন্টারাপ্ট করি, এই যে অনিয়মের জায়গা যেহেতু বলছিলেন, এতগুলো আমরা দেখেছি যে অনেকগুলো হাত এর মধ্যে চলে এসেছিল যখন আপনি মালিক পক্ষকে বা যাকে দোকান বরাদ্দ করা হচ্ছে, ভাড়া দেওয়া হচ্ছে, এতগুলো পার্টি ঢোকা বা এতগুলো হাত বদল হয়ে বিষয়গুলো আসা, এতদিন ক্রীড়া মন্ত্রণালয় কেন এই জিনিসটা দেখলো না? কারণ হিউজ অ্যামাউন্ট, যেহেতু একটু ছোট করে জানতে চাই যে হিউজ অ্যামাউন্ট আয়ের একটা যেই সুযোগ, সেখান থেকে যেহেতু দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছিল, শত কোটি টাকা, ইটস নট লাইক 1-2 লাখ টাকা বা ইটস লাইক শত কোটি টাকা। সো এত টাকার একটা বিষয় ক্রীড়া মন্ত্রণালয় কিভাবে এতদিন দেখলো না, বা এতগুলো পার্টি ঢুকলো কিভাবে এটাতে? এইখানে আসলে স্টেক হোল্ডার যদি বলেন, এখানে অনেকগুলো হাত আছে। ক্রীড়া মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদ, ইভেন যারা দোকান মালিক আছেন, এদের একটা যোগসাজশ সবসময়ই সেটা হয়েছে। আমার যতদূর মনে পড়ে, এর আগে জাতীয় যখন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন জাহিদ আহসান রাসেল, তার সময় যখন আমরা এই বিষয়টা নিয়ে অনেক বেশি তার সামনে তুলে ধরি বা এটা নিয়ে, তখন তিনি একবার জাতীয় ক্রীড়া পরিষদকে এটার কারণ জানতে চেয়েছিলেন এবং নতুন করে ভাড়া, কিন্তু দিন শেষে যা হওয়ার তাই ছিল। মানে খুব একটা এখানে এই বিষয়ে পরিবর্তন আসেন। এবং খুব ইন্টারেস্টিং, আপনি দেখেন, দর্শকরা হয়তো অনেকেই জিনিসটা বুঝবেন কিনা, আমি একটু সহজার্থে বলি যে 1994 সালে এটা ছিল 30 টাকা, সেটা 2024 মানে 30 বছর পরে এসে 26 টাকা। তার মানে এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি ছিল, এবং সেটা নতুন ক্রীড়া উপদেষ্টা তিনি আশ্বস্ত করেছেন। আমরা আশা করতেই পারি যে এই জায়গাটা পরিবর্তন আসবে এবং এটার পুরো রাজস্বটা সরকারই পাবে। একদম, আমরাও সেই আশা করব। অনেক অনেক ধন্যবাদ মুজিবিন তারেক আমাদের কাছে সময় দেওয়ার জন্য। সময়টা খুব অল্প, আর একটু কথা বলতে পারলে ভালো হতো। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অধ্যায় শেষ করলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বাস্তবতা মেনে নতুনদের সুযোগ দিতেই ইংল্যান্ডের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান ফ্র্যাঞ্চাইজি লিগে, তবে মাঠের ক্রিকেট শেষে 22 গজে ফিরতে চান সময়ের সেরা কোচ হয়ে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। সেই উক্তি মেনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাড়পত্রটা লিখেই ফেললেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ডেইলি মেইলকে বললেন, আমার অধ্যায় শেষ। শুরুটা হয়েছিল 10 বছর আগে, 2014 সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ডের ওয়ানডে দিয়ে। এরপর ইংল্যান্ডের জার্সিতে ব্যাটে বলে দুহাত ভরে দিয়েছেন দলকে। 68 টেস্টে 3000-এর ওপর রান, 200-র বেশি উইকেট। ওয়ানডেতে 138 ম্যাচে 2500-এর কাছাকাছি রান করেছেন মঈন, বল হাতে নিয়েছেন 111 উইকেট। আর টি-20-তে 92 ম্যাচে 1200-র বেশি রানের পাশাপাশি করেছেন উইকেটের হাফ সেঞ্চুরি। টেস্টকে অবশ্য বিদায় বলেছেন আগেই। টেস্টের 5 সেঞ্চুরির জন্য গর্বিত মঈন নিজেও। তবে সাদা বলে সময়টা ভালো যাচ্ছিল না মঈনের। সবশেষ 5 টি-20-তে 25-এর চেয়ে বড় স্কোর নেই। নিজের প্রতি বিশ্বাসটা যদিও হারাননি এখনো, তবুও জীবনের বাস্তবতা মেনে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। আমার বয়স 37 বছর। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি, এখন পরের জন্মের সময়। এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায় শেষ। আঁকড়ে ধরে থাকতে পারতাম, আবার ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি বাস্তবতা জানি, তাই চেষ্টা করব না। আমার এখনো মনে হয় আমি খেলতে পারবো, কিন্তু আমি আসলে পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা নিজের কাছেও সৎ থাকার বিষয়। ইংল্যান্ডের জার্সি তো তুলে রাখার সিদ্ধান্ত নিয়েই ফেললেন। ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন মঈন? বিশ্বব্যাপী অন্তত 20টি ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতানো অলরাউন্ডার কি চালিয়ে যাবেন টি-20-র ফেরিওয়ালার রোলটা, নাকি হাঁটবেন ভিন্ন পথে? এখনো কিছুটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইচ্ছা, কারণ আমি খেলতে ভালোবাসি। কোচিংয়ে অবশ্যই আসতে চাই, এখানে অন্যতম সেরা হতে চাই। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।
আশা করছি সবাই আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে চিনবে। ক্যারিয়ারে কিছু ভালো শট খেলেছি, কিছু খারাপ। আশা করছি মানুষ আমার খেলা উপভোগ করেছে। আধুনিক টি-20-র কল্যাণে ক্রিকেট যেখানে হয়ে উঠেছে নিছক বিনোদন, সেখানে অবশ্যই অলরাউন্ডার মঈন আলীকে উপভোগ করেন ক্রিকেট প্রেমীরা। আর তাই চেন্নাইয়ের চিরচেনা হলুদ জার্সি কিংবা কুমিল্লার লালে ভালোবাসা হয়ে 22 গজে ফিরে ফিরে আসুক মঈনের দিনগুলি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।